নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, আর হয়তো এক বছর মতন সময় বাকি, এক বছরও হয়তো বাকি নেই হাতে। 2026-এ বিধানসভা নির্বাচন এ রাজ্যে। তার আগে সমস্ত রাজনৈতিক দলই নিজেদের ঘর গুছোতে ব্যস্ত রয়েছে। বছর ঘুরলেই বিধানসভার নির্বাচন। সব রাজনৈতিক দলই চাইছেন যে এই সময় যে কিছু ভুল ত্রুটি রয়েছে সেগুলোকে একটু ঠিকঠাক করে নিতে তারা চাইছেন। বিভিন্ন জেলাতে তাদের সংগঠনকে মজবুত করার চেষ্টা করছেন, তা সে তৃণমূল কংগ্রেস হোক কিংবা বিজেপি। কিন্তু বীরভূমে প্রায় প্রত্যেক দিনই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে, তা সে শাসক দল হোক কিংবা বিরোধী দল। দুই দলেরই অর্থাৎ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যুযুধান, দুই দলের নেতা নেত্রীদের মধ্যে দুটো গোষ্ঠী, আর এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রায়ই প্রকাশ্যে চলে আসছে বীরভূম জেলাতে। দেখুন। খাতায় কলমে বীরভূম জেলার দায়িত্বে থাকলেও অনুব্রত বা কেষ্টমণ্ডল জেলে থাকাকালীন জেলা সামলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা কোর কমিটি। সে সময় জেলায় জেলা সভাধিপতি কাজল শেখের একাধিপত্য ছিল সর্বজনবিদিত, কিন্তু কেষ্টমণ্ডল জেল থেকে বেরোতেই খেলা ঘুরে গেল। কোর কমিটি বজায় রেখে দলের দায়িত্ব সামনে থেকে সামলানোর ভার তাঁর কাঁধেই রাখেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে দ্বন্দ্বের কথা স্বীকার না করলেও ভেতরে ভেতরে টানাপোড়েন যে রয়েছে তা বোঝাই যাচ্ছিল। জেলার বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে গণ্ডগোলের আঁচ টের পাওয়া যাচ্ছিল। এর মধ্যে বীরভূমের নানুরে কেষ্ট অনুগামী তৃণমূল কর্মী সমর্থকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। কাজল অনুগামীদের মারধরেই মহিলার মাথা থেকে ঝরে রক্ত। রক্তাক্ত অবস্থায় দুজন কেষ্ট অনুগামী নানুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ অস্বীকার কাজল অনুগামীদের। শাসক দলের মতো একই ছবি বিরোধী শিবিরেও। প্রায় জন্মলগ্ন থেকে গোষ্ঠীকোন্দলে দীর্ণ বীরভূম বিজেপি। বিরোধী দল হিসেবে সরকার বিরোধী পদক্ষেপের বদলে জেলার বিভিন্ন নেতা বিভিন্ন সময় একে অন্যের বিরুদ্ধে নিশানা তাক করে রেখেছেন। কখনো দুধকুমার মণ্ডল বনাম ধ্রুব সাহা, কখনো আবার অনুপম হাজরার তোপ ধ্রুব সাহার বিরুদ্ধে, কিংবা কখনো জেলার নেতাদের নিশানায় জগন্নাথ চট্টোপাধ্যায়। জেলা বিজেপির নিচুতলার কর্মীরাও পিছিয়ে থাকেননি। এবার জেলা সভাপতি ধ্রুব সাহাকে সরাসরি চিটফান্ডের সঙ্গে জড়িত বলে তোপ দেখে সমাজ মাধ্যমে পোস্ট করলেন প্রাক্তন জেলা সহ সভাপতি অনিল সিং। যারা বিজেপিকে নিয়ে ছিনিমিনি খেলছে পশ্চিমবাংলায়, প্রত্যেক জেলার হয়তো জেলা সভাপতিরাও কিছু কিছু জায়গায় আছে, যেমন আমাদের বীরভূমের জেলা সভাপতি। আমাদের দলের নেতারা পয়সা খাচ্ছে, তার অনেকবার তথ্য আমি মিডিয়ার সামনে দিয়ে এসেছি, সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। তাদের ডকুমেন্টস সমেত আমি টোটাল ডকুমেন্টস দুর্নীতির তথ্য কপি তুলে আমি যারা রাজ্যে বসে আছে সেই রিসিভ সেকশানে তাকে দিয়ে এসেছি। আমাকে রিসিভ দেওয়া হয়নি পর্যন্ত। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা। পাল্টা অনিল সিংকেই প্রতারক বলে অভিযোগ করেছেন তিনি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আজকে নিত্য প্রতিদিনের ঘটনা বীরভূম। এরা জেরবার হয়ে গেছে গোষ্ঠীকন্দল নিয়ে। কোথায় কাজলের গোষ্ঠী বোম খাচ্ছে, কোথায় কেষ্টর গোষ্ঠী বোম খাচ্ছে, কে কাকে বোম মারছে, বোমার বারুদ আর বন্দুক নিয়ে তৃণমূল কংগ্রেস চলছে। মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নাই, জনভিত্তি নাই। এই মতো পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপিরও অন্দরে একটা পরিস্থিতি সেই ধরনের তৈরি করছে। এই জন্য সেখানেও বিজেপির মধ্যেও কিছু লোককে টাকা পয়সা দিয়ে বিজেপির এজেন্ট তৈরি করছে, তাদেরকে দিয়ে বিজেপির বিরুদ্ধে লেখা, বিজেপির বিরুদ্ধে বলা, এটা চেষ্টা করাচ্ছে, কিন্তু সফল হচ্ছে না। দু একজনকে হয়তো তাদের সংসার চলে, তাদেরকে দিয়ে বলাচ্ছে। ভোটের আগে নিজের ঘর গুছিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলায় প্রতিটি রাজনৈতিক দলের লক্ষ্য। সেখানে বীরভূমের শাসক বিরোধী দুপক্ষই নিজের জালে বল ঢোকাতে ব্যস্ত থাকায় ঘর গোছানোর প্রক্রিয়া প্রায় মাথায় উঠেছে বলাই যায়। সেক্ষেত্রে এই জেলা যে তৃণমূল বিজেপি দুপক্ষেরই মাথা ব্যথার কারণ হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপি দলের গোষ্ঠীদ্বন্দ্ব, এর মতো অবস্থায় বীরভূম জেলায় অবশ্যই এই পুরো বিষয়টিকে উভয় দলই পাত্তা দিতে না চাইলেও তাদের যে যথেষ্ট অস্বস্তি বাড়ছে সেটা বলার অপেক্ষা রাখে না। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।
আপনারা প্রতিবেদন দেখলেন। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র জামশেদ আলী খান, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষ থেকে কাঞ্চন ঘোষ, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি জামশেদ সাহেব আপনার কাছে শুরুতে আসব। এই যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার তৃণমূল কংগ্রেস, বিশেষ করে অনুব্রত মণ্ডল বেরিয়ে আসার পরে পরে দেখা যাচ্ছে একদিকে কাজল শেখ তো অন্যদিকে অনুব্রত মণ্ডল। হ্যাঁ, এটা ঠিক যে মঞ্চে তাদেরকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে হাসি মুখে একে অপরকে স্বাগত জানাচ্ছেন, পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, কিন্তু তার অনুগামীদের মধ্যে গণ্ডগোলটা কিন্তু থামানো যাচ্ছে না। কেন? প্রথমে আপনাকে বলি যে আপনারা বীরভূমের যারা রাজনৈতিক ইতিহাস জানেন, সে বীরভূমের রাজনীতিতে কিন্তু অনুব্রত মণ্ডল সেই 98 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে সংগঠনকে সাজিয়েছেন। সেখানে বিকল্প বলে কিছু নেই, গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। বর্তমানে নানুরে যেটা হচ্ছে সেটা গোষ্ঠীদ্বন্দ্ব বলবো না, সেটা মুষ্টিমেয় কিছু লোক ব্যক্তি স্বার্থে কিছু বালি মাফিয়াকে সামনে রেখে তৃণমূল সাজিয়ে, তৃণমূলের জামা পরিয়ে তৃণমূল কংগ্রেসের পুরনো কর্মীদেরকে মারধর বা এই নোংরামিটা করছে। তো এখানে আমরা প্রশাসনকে বারবার আবেদন করেছি, এটা প্রশাসন একটু সক্রিয় হলেই এটা মিটে যাবে। করাচ্ছে কারা? তারা কি তৃণমূলের কেউ নাকি তৃণমূলের কেউ নন? হ্যাঁ, তৃণমূলেরই কেউ। তৃণমূলের ওই যে বললাম আপনাকে যে তৃণমূলের জামা পরে, আজকে যদি তারা প্রকৃত তৃণমূল হতো, আপনারা জানেন যে যার নাম এখানে ভেসে আসছে, অভিযোগপত্রগুলো আপনারা দেখুন, এবং বারবার এর আগেও আমরা বলেছি যার নাম ভেসে আসছে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডটা দেখুন। 2008 সালে ফরওয়ার্ড ব্লক এবং আরএসপির হয়ে ভোট করছে, 2016 সালে সিপিএম প্রার্থী শ্যামলী প্রধানকে জেতাচ্ছে, এবং 1900 গুঞ্জন আছে যে বকলমে সুপ্তভাবে বিজেপির ভোট করা। তারা কোথায় তৃণমূল বা তারা কতটা তৃণমূল? আর অনুব্রত মণ্ডলের তৃণমূল করার সঙ্গে কারুর তুলনা করা যায় না। অনুব্রত মণ্ডল সেই নেতা যেনার স্ত্রী যখন ক্যান্সার রোগে আক্রান্ত মৃত্যুর সঙ্গে লড়ছেন, তখন তিনি বোলপুর থেকে কলকাতা ছুটছেন স্ত্রীকে দেখতে, আবার সেখান থেকে বীরভূমে ফিরছেন সভা করতে, সেখান থেকে মেদিনীপুরে যাচ্ছেন, সেখান থেকে নদিয়া যাচ্ছেন। তা সেই অনুব্রত মণ্ডলের সঙ্গে কারো তুলনা করবেন না। এটা তুলনা করা মানে অনুব্রত মণ্ডলের ছোট করা। আর আমরা সেটা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছি, বীরভূম জেলায় যারা আমরা টিম অনুব্রত আছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা যারা তৃণমূলটা করছি, তারা এটা মেনে নেব না। সংগঠনটাকে তো কার্যত কোর কমিটি এবং আরো ভালো করে বললে এই কাজল শেখ তিনি দেখছিলেন। কোথাও গিয়ে কি এই কাজল শেখ এবং অনুব্রত অনুগামীরা এই যে কার দায়িত্বে কতটুকু থাকবে, কি থাকবে না থাকবে, সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে কি? হ্যাঁ, এটা আপনাকে বলি এই বিষয়ে যে অনুব্রত মণ্ডল মহাশয়ের অনুপস্থিতিতে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলা দেখাশোনা করতেন, এবং তিনি একটা কোর কমিটি গঠন করে দিয়েছিলেন, এবং সেই কোর কমিটিকে লোকসভা নির্বাচনে একটা জায়গা কোর কমিটির মেম্বারদেরকে ভাগ করে দিয়েছিলেন শুধুমাত্র লোকসভা নির্বাচন করার জন্য। আর টোটালটাই মনিটরিং বা পর্যবেক্ষণ স্বয়ং নেত্রী নিজে করতেন। তাহলে সেই হিসাবেই যদি আপনারা বলি, আমি আপনাদের কথা হিসেবেই বলি, যে তাহলে সিংহভাগ তো লোকসভা এবং পঞ্চায়েত ভোটের সিংহভাগের দায়িত্বে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। ওই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে তো কোথাও কোনো অভিযোগ উঠছে না। এটা কার কোথায় দায়িত্বে, কে কোথায়, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে নিজেকে জাহির করার জন্য কোনো এক নেতা এই আবারও আসবো। জামশেদ সাহেব, আপনি নিজেই প্রশ্নে একটা জন্ম দিলেন। আমি কাঞ্চনদার কাছে আসি। কাঞ্চনদা, এই যে কথা জামশেদ দা বলছেন যে তৃণমূলে অনুব্রত মণ্ডল রয়েছে এবং তার সঙ্গে অন্য কোনো নেতার তুলনা করা চলে না, তিনি সংগঠনকে তৈরি করেছেন, বা আজকে যে নানুরের যে ঘটনা সেটা কোথাও গিয়ে তার ইঙ্গিত তৃণমূলের জামা পরিয়ে এই ধরনের গন্ডগোল পাকানোর একটা চেষ্টা হচ্ছে। কি বলবেন, আপনি কি এটাকে সমর্থন করেন? উনি আগে পরিষ্কার করুক যে তৃণমূলের জামা পরে কে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে। তৃণমূলের জামা পরে কি তৃণমূলই করছে না অন্য কে করছে, সেটা তো পরিষ্কার নয়। আর একটা কথা যেটা হচ্ছে যে এখানে যে দলবদলের যে সমস্ত আমাদের দ্বন্দ্ব চলছে তৃণমূলের অন্দরে, সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ, বীরভূমের মানুষ সবাই জানতে পারছে। এটা ভাগাভাগি নিয়ে, সব ভাগাভাগি, টাকা ভাগাভাগি নিয়ে, চিট ফান্ডের টাকা বা আপনার কাটমানির টাকা
দেখুন এমন একটা দলের যেটা প্রতিনিধি যখন কাঞ্চনদা- বলছেন ভাগাভাগি, জামশেদদা, যে জামশেদদা, দলটা ক্ষমতায় আসে নাই গো, তারা কাঞ্চনদা কিন্তু আপনাকে interrupt ইলেকশনের করেনি। খরচা পর্যন্ত ভাগাভাগি নিয়ে মারপিট করে। জামশেদদা, কাঞ্চনদা কিন্তু আপনাকে বলতে দিয়েছে, তাই ওনাকে বলতে দিন। আমি মাঝখানে যেভাবে আপনার সাথে কথা বলছিলাম ওনার সাথেও সেভাবেই প্রশ্ন রাখবো আমি। এই যে চিটফান্ডের কথা বলছেন, এই অভিযোগ তো আপনার দলের জেলা সভাপতির বিরুদ্ধেই করছেন অনিল সিংহ, যিনি সহসভাপতি, প্রাক্তন সহসভাপতি। ধ্রুব সাহার বিরুদ্ধে তো এই চিটফান্ডের টাকা নিয়ে অভিযোগ করেছেন, তিনি বলছেন। হ্যাঁ, উনি আমার থেকে অনেক, ওনারা সিনিয়র রাজনীতিবিদ। ধ্রুবদা আমার থেকে সম্মানীয় এবং আমার থেকে আরো দৃঢ় রাজনীতিবিদ, এবং তাদের বিরুদ্ধে এই যে ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলো সচরাচর এগুলো তো প্রমাণিত নয়, এবং কেউ বলছে সেটা আমি অতটা ব্যাপারটা জানিও না যে কি ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, এবং আমি এটা বলতে পারি যে তৃণমূলের যে ঘটনাগুলো ঘটছে এগুলো সব আপনি আপনার দলের খবরের থেকে তৃণমূলের দলের কি গন্ডগোল হচ্ছে সেই খবরটা বেশি রাখছেন। আরে যারা ইলেকশনের খরচা ভাগাভাগি নিয়ে মারপিট করে আপনারা দেখেছিলেন তো, পঞ্চায়েত ভোটের পরে বোলপুরে তাদের কার্যালয়ে মারপিট হচ্ছে কি না, ইলেকশনের যে খরচা সেই খরচা তাদের নেতৃত্ব মেরে দিয়েছে। দুই শ্রেণীর মধ্যে ভাগাভাগির মারপিট চলছে। সামান্য যে দলটা ক্ষমতায় আসেনি, যে দলটা বীরভূমে দুটোর বেশি পঞ্চায়েতও পায়নি, সেই দলটা বীরভূমে 167টা পঞ্চায়েত, সেই দলটা ভাগাভাগির মারামারিতে মেতে উঠেছে। তারা আবার তৃণমূলকে ভাগাভাগির কথা বলে। এই মানে এই কথাটা শোনাটাই কতটা আশ্চর্য বিষয়। আগে আপনারা ক্ষমতায় আসেন নিকো, আর এত ভাগাভাগির যে লড়াইটা আপনাদের মধ্যে চলছে সেইটা আগে ঠিক করুন। আপনারা আমাদের কি বিচার করবেন? তৃণমূল কংগ্রেস বলতে দিন কাঞ্চনদাকে বলতে দিন। তৃণমূল কংগ্রেস ছাড়া কিছু নেই। সেটা তো দলের টাকা নিয়ে মারপিট করা হচ্ছে, সেটা যদি হয়েও থাকে সেটা আমাদের দলের টাকা নিয়ে, কিন্তু তো জনসাধারণের টাকা ভাগাভাগি নিয়ে মারপিট হচ্ছে। এ তো আমজনতার খেটে খাওয়ার মানুষের টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে মারপিট হচ্ছে। তৃণমূলের যে সমস্ত মারপিট হচ্ছে এটা সাধারণ মানুষের টাকা, কষ্টার্জিত টাকা, সাধারণ মানুষের হকের টাকা, হ্যাঁ, বালির টাকা, কয়লার টাকা, এই যে লুট করছে তার জন্য মারপিট হচ্ছে। আমরা তো আমাদের যে মারপিট হচ্ছে তো ঘরোয়া, আমাদের 2011 সালে বিজেপির প্রার্থী অনিল সিং বিজেপির প্রার্থী, তিনি কি অভিযোগ করেছেন আপনি জানেন তো? কাঞ্চনদা, সিংহ বলছেন, কাঞ্চন বাবু, আপনি অনিল সিং কি অভিযোগটা করেছে সেটা জানেন তো? সেটাও জানেন না। অনিল সিংহ অভিযোগ করেছে যে ধ্রুব সাহা থেকে শুরু করে সকলে আপনারা চিট ফান্ডের সঙ্গে যুক্ত। আপনার 2011 সালে আপনার দলের প্রার্থী অনিল সিংহ এবং তিনি বিজেপির সহসভাপতিও, তিনি অভিযোগ করছেন। এটা আমি করিনি, তৃণমূল কংগ্রেস করেনি, এটা আপনার দলের সহসভাপতি এবং আপনার 2011 সালের প্রার্থী। আপনি তার উত্তর দিন আগে। আমি করলে না হয় আপনি আমার সঙ্গে তর্ক বিতর্ক করতেন। আপনি আগে অনিল সিংহর বক্তব্যটা বাড়িতে বসে শুনুন, তারপরের দিনে আসবেন কথা বলতে। অনিল বাবু বলছে, অনিল বাবু জানেন, সেই উত্তরটা দিন। এখন ধ্রুব সাহার উত্তরটা দিন। বিজেপি পার্টিটা চলে না। বিজেপি বলছেন দাদা, জেলা সভাপতির বিরুদ্ধে একজন কেউ তো জেলা সভাপতির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করছেন না। ধ্রুব সাহার বিরুদ্ধে অনুপম হাজরাও অনেক ধরনের অভিযোগ করেছিলেন এর আগে। তাহলে আপনি একটা অনুষ্ঠানে বসেছেন। জামশেদদা প্লিজ, আমি কাঞ্চনদার সাথে কথা বলি। জামশেদদা, তাহলে আপনি এই বিষয়টা তো জেনেই বসেছেন না? দলের সভাপতিকে বলছেন যে কেউ নয়, দলের জেলা সভাপতিকে আক্রমণ করছেন দলেরই কেউ। আপনি এই বিষয়টা জানেন না? তিনি কেউ নন। আপনারা মানে দল এই ব্যাপারে কোনো দায় নেবে না? দেখুন, দলের বিষয়ই নয় নাকি? আজকে যে ঘটনাটাকে নিয়ে, একটা ফেসবুক পোস্টকে নিয়ে যে আপনারা বলছেন যেভাবে আমাকে, তো সেটা তো প্রমাণিত নয়। আজকে ধ্রুব সাহার বিরুদ্ধে কে কি বললো, আজকে যখন কেউ আজকে অনুব্রত মণ্ডলের নামও তো অনেক কিছু, কিন্তু সেটা নিয়েও আলোচনা করছি। আজকে তো অনুব্রত মণ্ডল, আমরা তো সেটা নিয়েও আলোচনা করছি। অনুব্রত মণ্ডল কিংবা কাজল শেখ, সেটা নিয়েও আলোচনা করছি। জামশেদদার আপনার দলের নেতা, আপনার দলের লড়াইটা, সেই লড়াইটা জেলার সভাপতিকে বলল যে চিটফান্ড এবং চিটিংবাজ, এই লড়াইটাই কি আপনাদের দুটো দলের দুর্নীতিগ্রস্ত? জেলার সভাপতিকে বলছে দুর্নীতিগ্রস্ত, সেটাকে পরিষ্কার করুন।
কাঞ্চন বাবু এটাকে পরিষ্কার করুন। জেলার সহসভাপতি বিজেপি জেলার সহসভাপতি বিজেপির সভাপতিকে বলছে দুর্নীতিগ্রস্ত। জামশেদদা, আমার প্রশ্ন, এই দুই রাজনৈতিক দলের কাছে কি এই 26 নির্বাচনের আগে, কাঞ্চনদা প্লিজ, কাঞ্চনদা প্রশ্ন নিন, কাঞ্চনদা জামশেদদাকে প্রশ্ন করতে দিন, কাঞ্চনদা প্লিজ, এই দুই রাজনৈতিক দলের কাছে কি এটা সবচেয়ে বড় কাটা হয়ে দেখা দিচ্ছে 26 নির্বাচনের আগে? কারণ খুব বেশি সময় কিন্তু আর বাকি নেই, প্রত্যেকটা রাজনৈতিক দলই ঘর গুছোতে ব্যস্ত। সেই সময় বীরভূমে দেখা যাচ্ছে কি তৃণমূল বলুন কি বিজেপি নিজেদের কোন্দলেই ব্যস্ত। এটা কি সমস্যা, বড় সমস্যা আপনাদের কাছে? দেখুন আমাদের কাছে এটা কোনো ব্যাপার না, দেখুন আমাদের কাছে এটা কোনো ব্যাপার না। আপনারা এর আগেও দেখেছেন যে 2011 প্রাককালে নানুরে যে হিংসা, যে হানাহানি, যে মারামারি হতো, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার তৃণমূল কংগ্রেসের চলছে সেখানে সে হানাহানি বর্তমানে নেই। সামান্য কিছু দু একটা গণ্ডগোল আছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আমরা এই সামান্য জায়গাটা, আচ্ছা আপনি বলছেন এটাকে মেকআপ করে নিতে পারবেন। বেশ, কাঞ্চনদার কাছে আসবো, তবে একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে কাঞ্চনদার কাছে এই প্রশ্নের উত্তর জানতে যাবো কাঞ্চনদার কাছে। একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি কাঞ্চনদা আপনার কাছে আসবো, যে কথা, যে প্রশ্ন রেখেছিলাম জামশেদদার কাছে, আপনার কাছেও সেই একই প্রশ্ন, যে এই যে গোষ্ঠী সংঘর্ষ বা গোষ্ঠী কোন্দল, কখনো আমরা দেখেছি যে ধ্রুব সাহার বিরুদ্ধে অনুপম হাজরা তিনি বলেছেন, দুধ কুমার মণ্ডল বলেছেন, এখন আবার এই অনিল সিংহ বলছেন। কোথাও গিয়ে কি এই যে ধ্রুব সাহার কার্যকাল নিয়ে একটা সমস্যা, বা তার তিনি যেভাবে কাজ করেন সেটাই মেনে নিতে পারছেন না জেলার বিজেপি নেতারা, সেটা কি আপনাদেরকে 26 নির্বাচনের আগে একটু সমস্যায় ফেলবে? দেখুন, যতই যা বলা যাক, এটা তো একটা অস্বস্তি বটেই। তার কারণ হচ্ছে এরা সব বড় বড় আমাদের থেকে অভিজ্ঞ নেতা এবং পুরনো সব কার্যকর্তা, এরা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছে। জানি না এরা কেন এরকম করছে, তবে এটা যেটা আছে আমাদের ইন্টারনাল ব্যাপার আছে, এটা আমরা ঠিক করে নেবো। আমাদের সেরকম কোনো ব্যাপার না, আমরা সব বসবো। আমাদের নিশ্চয়ই আমাদের বীরভূম জেলার মাননীয় জেলা সভাপতি ধ্রুব সাহা মহাশয় আছেন, উনি বসবেন, বসে এই জিনিসটা অবশ্যই ঠিক করে নেন। এটা আমাদের কিছু বড়সড় কোনো একটা কাঁটা বলে মনে হচ্ছে না, এটা আমাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার আছে, সব বসে এটা ঠিক করে নেওয়া যাবে। কিন্তু তৃণমূলের যে দ্বন্দ্বটা চলছে আর আমাদের যেটা চলছে, আমাদের ইন্টারনেট, আমরা তো কারোর টাকা মারিনি, আমাদের ভারতীয় জনতা পার্টি কারোর টাকা মেরে এই লড়াইটা চলছে না। আমাদের কে নেতৃত্ব দেবে, কে ভালো নেতৃত্ব দেবে, কে খারাপ নেতৃত্ব দেবে, কার নেতৃত্বে চলবো, এই নিয়ে একটা আমাদের সমস্যা রয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। এখন তৃণমূলের অন্দরে যেটা আপনি অনিল সিং এর অভিযোগটা, কাঞ্চন বাবু, অনিল সিং এর অভিযোগটা আপনি শোনেননি, অনিল সিং এর অভিযোগটা আপনি শোনেননি। অনিল সিং অভিযোগ করেছে দুর্নীতির, অনিল সিং অভিযোগ করেছে দুর্নীতির, আপনার সংগঠন সাজানো নিয়ে অনিল সিং অভিযোগ করেনি। অনিল সিং দুর্নীতির কথা বলেছেন, আপনার জেলার সহসভাপতি, বিজেপির সহসভাপতি, সভাপতির বিরুদ্ধে দুর্নীতির কথা বলেছেন, ওখানে কিন্তু সংগঠনের সমস্যার কথা বলেনি। আপনি দুর্নীতি নিয়ে কথা বলুন, আপনার সংগঠন কি হবে, আপনার অর্থনীতি কি হবে, সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারোর কোনো মাথা ব্যথা নেই। দুর্নীতি নিয়ে কথা বলেছে, আপনি দুর্নীতি জবাব দিন। আরে জামশেদ ভাই শুনুন, যার সম্বন্ধে বলেছে, কাজ করুন দাদা, আপনাকে আরো সময় দেওয়া হবে, আপনাকে আরো সময় দেওয়া হবে। আপনি অনিল সিং এর অভিযোগটা আগে শুনে নিন, পড়ে নিন। আমি উত্তর দিতে পারি না, কে কাকে, আপনাকে আরো সময় দেওয়া হবে, আপনি অনিল সিং এর অভিযোগটা শুনে নিন এবং পড়ে নিন। বলুন কাঞ্চনদা, বলুন। হ্যাঁ, বলছি যে অভিযোগ করেছে, যার বিরুদ্ধে করেছে, সে উত্তর দেবে। ভালো, আমি কি করে উত্তর দিতে পারবো? এর উত্তর তো আমার কাছে থাকতে পারে না। হ্যাঁ, এবং বলছি দলের যখন একজন গুরুত্বপূর্ণ নেতা তখন জেলা সভাপতি এই ধরনের অভিযোগ করে, দল তো বিড়ম্বনায় পড়ে, আপনি তো নিজে স্বীকার করলেন, আপনার কাছে কোনো উত্তর নেই। আপনি একজন বিজেপির প্রবক্তা, আপনি বলছেন বিজেপির জেলা সভাপতির দুর্নীতির বিরুদ্ধে আপনার কাছে কোনো উত্তর নেই। এইটাই স্বাভাবিক, বিজেপির কাছে কোনো উত্তর নেই, থাকবে না, কারণ বিজেপি দুর্নীতিগ্রস্ত একটা দল, সে কি উত্তর দেবে? আপনি ঠিক বলেছেন, আপনার কাছে কোনো উত্তর নেই। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে কোনো উত্তর দিতে পারবে না, কারণ আপনি মেনেই নিলেন যে আপনারা দুর্নীতিগ্রস্ত। জামশেদদা প্লিজ ওনাকে কথা বলতে দিন, বলুন কাঞ্চনদা বলুন। আচ্ছা, উত্তর আপনার কাছে আছে তো? আপনার কাছে আছে তো? সাধারণ মানুষের হকের টাকা নিয়ে যে লড়াই চলছে আপনাদের দুই গোষ্ঠীর মধ্যে, খুন হচ্ছে, মানুষকে মারছে, এর উত্তর আপনি দিতে পেরেছেন তো?
এর উত্তর যদি আপনি না দিতে পারেন তাহলে আমার কাছে আপনি কি উত্তর আশা পাচ্ছেন? বিজেপির আশা কি জেলার করে রাখছেন আমার কাছে সহসভাপতি উত্তরে? সভাপতির বিরুদ্ধে যে যে দুর্নীতির আর কথা যে বলেছে অভিযোগ করেছে, আজকের সে আজকের ভালো জানবে। আজকের আলোচনা কিন্তু কাঞ্চনদার কাছে দুপছাড় তার মানে দুর্নীতি। উত্তর নেই। কাঞ্চনদা একটা আজকের কথা আলোচনা বলেছেন দুপছাড় জামশেদ দা যে দুর্নীতি, বিড়ম্বনায় বিজেপির তো জেলা পড়ে, সভাপতি দল তো দুপছাড় বিড়ম্বনায় দুর্নীতির পড়েছে। বিরুদ্ধে। জামশেদ দা আপনার কাছে আমি আসব, এই যে আপনি বললেন যে অনুব্রত মণ্ডলী এই তৃণমূলকে বীরভূমে দাঁড় করানোর ক্ষেত্রে বা তার যখন তিনি যেভাবে সংগঠনকে গড়ে তুলেছেন বা তিনি যেভাবে সংগঠনকে পরিচালনা করেন, কিন্তু কোথাও গিয়ে এই অনুব্রত মণ্ডলের গোষ্ঠীর লোকজনই বা তার অনুগামীরাই কাজল শেখের বিরুদ্ধে অভিযোগ করছে যে তারা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাহলে কি কাজল শেখ কোথাও গিয়ে আর অনুব্রত মণ্ডলকে মেনে নিতে পাচ্ছেন না, তার অনুগামীরা মেনে নিতে পাচ্ছেন না, হঠাৎ করে অনুব্রত মণ্ডল এতদিন পর ফিরে এসে দাদাগিরিটা? দেখুন আপনাদেরকে বলি যে অনুব্রত মণ্ডলে যে আপনি বললেন যে হঠাৎ করে ফিরে এসে দাদাগিরি, হঠাৎ করে নয়। আপনারা দেখেছেন যে 98 সাল থেকে অনুব্রত মণ্ডল যে সংগঠন সাজিয়েছে, 2013 পঞ্চায়েত নির্বাচন, 2014 লোকসভা নির্বাচন, 2016 বিধানসভা নির্বাচন, 2019 লোকসভা নির্বাচন এবং 2021 যেটা ভয়ঙ্কর নির্বাচন তৃণমূলের, সেই সময়কার বৈতরণী পার করেছেন অনুব্রত মণ্ডল। কাজেই অনুব্রত মণ্ডল যে সংগঠন সাজিয়েছেন এবং অনুব্রত মণ্ডল যে ধরনের নেতৃত্ব দেন, অনুব্রত মণ্ডলের মতো নেতার কাছে এই ছোটখাটো বিষয়গুলো কিছুই নয়। আপনারা এর ফলাফল 24 লোকসভা দেখেছেন, 16 দেখেছেন, আবার 26 দেখতে পাবেন। নির্বাচনটা কি আপনি ভুলে যাচ্ছেন? সেখানে তো অনুব্রত মণ্ডল ছিলেন না, সেটা তো কাজল শেখরা উতরে দিয়েছেন, উতরে দেননি, রীতিমতো লেটার মার্কস তো, তাই তো? হ্যাঁ, আপনি ভালো করে শুনবেন। 24 নির্বাচনের আগে দাদা, 24 নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তার কালীঘাটে বলেছিলেন টিম অনুব্রত মণ্ডল ভোট করবে, আর সেই টিম অনুব্রত মণ্ডলের ভোটের ফলাফল মানে কাজল শেখ সেখানে কিছু কিন্তু করেননি। ভালো করে শুনবেন, কাজল শেখের কোনো ভূমিকা নেই। তিনি বারবার বলেছিলেন টিম অনুব্রত মণ্ডল, টিম অনুব্রত মণ্ডল ভোট করেছে। না জামশেদ দা, আপনি এটা বলে দিন কাজল শেখের কোনো ভূমিকা ছিল কি ছিল না? তাহলে এখন এই অভিযোগগুলো কেন আসছে? অনুব্রত মণ্ডলের লোকজনরা কাজল শেখ যদি টিম অনুব্রত মণ্ডলের হয়ে ভোট করেছেন তাহলে ভোটের ভূমিকা ছিল। কে কাজল শেখের অনুগামী, কে অনুব্রত মণ্ডলের অনুগামী সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে সেখানে যেভাবে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে এক ধরনের বালি মাফিয়া দুষ্কৃতীরা মারধর করছে, ব্যাপারটা অনুগামীতে নয়। সবাই রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। সেই জায়গায় দাঁড়িয়ে সেই নেতৃত্বে যদি কারোর খারাপ লেগে থাকে, কোথাও মনে করে যে আমি অনুব্রত মণ্ডল হয়ে গেছি, সে মূর্খের স্বর্গে বাস করছে। অনুব্রত মণ্ডলময় বীরভূম ছিল, আছে এবং আগামীতে 26 আপনারা দেখতে পাবেন থাকবে। এই মারধরটা কারা করছে তাহলে? মারধরটা যারা করছে তাদের বিরুদ্ধে তো অভিযোগ জানানো হয়েছে থানায়, তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে। রাজনৈতিক দলের তারা তৃণমূল কংগ্রেসের জামা পরে, তারা তৃণমূল কংগ্রেসের কোন এক নেতৃত্বের সহযোগিতা নিয়ে এই নোংরামিগুলো করছে। আমি তো এটাই বলছি, তার মানে তৃণমূলের অন্দরে এই লোকগুলো রয়েছে, তাদেরকে কেন বার করে দিচ্ছেন না? বা তারা কি 26-এর ভোটে সমস্যা তৈরি করতে পারে? সেটাই তো জানতে চাইছি দাদা। আপনি সেই ঘুরিয়ে ফিরে একই কথায় আসছেন। না, সেটা কোনো তারা এরকম দুষ্কৃতি উৎপাটন এর আগেও ছিল। সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে অনুব্রত মণ্ডল পার করেছেন। 26 নির্বাচনে অনুব্রত মণ্ডল পাস করে দেবেন। এরকম দু চারটে দুষ্কৃতির তাণ্ডব, দু চারটে দুষ্কৃতির কুকর্মের জন্য তৃণমূল কংগ্রেসের ভোটে কোনো ইফেক্ট পড়বে না। এখানে স্বয়ং অনুব্রত মণ্ডল সংগঠন দেখছেন, অনুব্রত মণ্ডল এটা ঠিক সমাধান করে নেবেন। আর বালির টাকা ভাগাভাগির লড়াই, এটা সাধারণ মানুষের হকের টাকার ভাগাভাগি নিয়ে লড়াই। সাধারণ মানুষকে বললেন না দাদা, আপনি আপনার জেলার সহসভাপতি সভাপতির বিরুদ্ধে অভিযোগ করেছে কেন, তার উত্তর দিতে পারছেন না। আপনি আগে দলের সংশোধন করুন, কাঞ্চন বাবু দল নিয়ে ভাবুন। আপনি বলছেন বোলপুরের বাইরে কিছু জানেন না, আর আপনি বীরভূম নিয়ে আলোচনা করতে যাচ্ছেন। কি আশ্চর্য লোক আপনি। আপনি নিজেই বললেন যে বোলপুরের বাইরে কি হচ্ছে আপনি জানেন না, আর আপনি বীরভূম নিয়ে আলোচনা করতে চলে আসছেন।
আমাদের আপনি বোলপুরের বাইরে কিছু জানেন না, আপনি বীরভূমে আলোচনা করতে চলে আসছেন। আপনার দলের সহসভাপতি, আপনার সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে। ঘটনাতে অন্তত আপনার দলের সমস্যায় ভোগ করতে হবে না বা সমস্যায় পড়বে না, এবং 26-এর নির্বাচনের আগে বীরভূমের পরিস্থিতি শান্ত স্বাভাবিক থাকবে, এটা আশা রাখবো আপনাদের দুই দলের কাছে। কারণ একদিকে আপনারা শাসক দল আর একদিকে প্রধান বিরোধী দল, তো দায়িত্ব আপনাদের কাছে, আপনাদের কাঁধে কিন্তু অনেক, সেই দায়িত্ব পালন করবেন এই আশা রেখে আমাদের আজকের এই অনুষ্ঠান শেষ করছি। জামশেদ আলী খান আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ কাঞ্চন দাকেও, কাঞ্চন ঘোষ বিজেপির পক্ষ থেকে ছিলেন, আপনাদের দুজনকে ধন্যবাদ। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7।